সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবেন ট্রাম্প, রয়টার্সের প্রতিবেদন। এবার সিরিয়ায় ইসরায়েলের হামলা প্রতিহত করার ঘোষণা দামেস্কের। ভারতে বাংলাদেশি ট্যাগ দিয়ে গ্রেফতার, তৃণমূলের ক্ষোভ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ইরান, খামেনির নির্দেশ। গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির মামলা বহাল। সংখ্যাগরিষ্ঠতা হারালো সরকার, বিপদে নেতানিয়াহু। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ইসলামাবাদ সফরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দুটি স্থানীয় টেলিভিশন সংবাদ চ্যানেল নিউজটি নিশ্চিত করেছে। যদি এ সফর নিশ্চিত হয় তবে তা হবে প্রায় 2 দশক আগে 2006 সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তান সফরের পর আমেরিকার কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। গত মাসে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের অভূতপূর্ব বৈঠকের পর আমেরিকা পাকিস্তান সম্পর্কের বেশ উন্নতি ঘটে। ইসলামাবাদে অবস্থিত আমেরিকান দূতাবাসের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, হোয়াইট হাউস প্রেসিডেন্টের সফরসূচি সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি। দুটি টিভি সংবাদ চ্যানেল আরও জানিয়েছে, সেপ্টেম্বরে ইসলামাবাদ সফর শেষে ভারত সফর করবেন ট্রাম্প। তবে এ নিয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় কোনো কিছু স্পষ্ট করেনি। এই বছর তথাকথিত কোয়াড দেশগুলোর শীর্ষ সম্মেলন ভারতে আয়োজন করার কথা রয়েছে, কিন্তু বৈঠকের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। কোয়াড গ্রুপিংয়ে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান অন্তর্ভুক্ত রয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে সিরীয় সামরিক সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় অন্তত 1 জন নিহত ও 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সুইদা শহরে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানান, দামেস্কে সিরীয় সামরিক সদর দপ্তরের প্রবেশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা দাবি করছে সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। এদিকে ইসরায়েলকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, সিরিয়াকে বিভক্ত করার ইসরায়েলের প্রচেষ্টাকে প্রতিহত করা হবে। ভাষণে আল সারা আরও বলেন, দ্রুজ এলাকার বাসিন্দাদের জানমাল এবং তাদের অধিকার রক্ষা করা আমাদের অগ্রাধিকার। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা তোমাদেরকে বহিরাগত শক্তির হাত থেকে রক্ষা করব। আল সারা বলেন, আমার সরকার যুদ্ধকে ভয় পায় না। আমরা আমাদের জীবন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এবং আমাদের জনগণকে রক্ষা করে কাটিয়েছি। তবে সব সময় সিরিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছি। দেশটির সংখ্যালঘু দ্রুজ সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্রুজ জনগণ সিরিয়ার জাতীয় কাঠামোর একটি অপরিহার্য অংশ এবং তাদের সুরক্ষা একটি অগ্রাধিকার। আল সারা বলেন, ইসরায়েল সিরিয়াকে সংঘাতের ভূমিতে পরিণত করতে চাইছে, তবে সিরিয়া ইসরায়েলের এই প্রচেষ্টাকে রুখে দেবে বলেও জানান তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের পূর্বাভাস হতে পারে। ভারতে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতায় প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস। বুধবার রাজধানীর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভে অংশ নিতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মিছিলে ছিলেন দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, শুধু আসাম বা দিল্লি নয়, রাজস্থান, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। এমনকি অনেককে সীমান্ত পার করে পুশব্যাকও করা হয়েছে। 3.5 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে ধর্মতলায় আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে, অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে। এটা কি দেশের রাজনীতি?
তিনি আরও বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে, ভাষা ও পরিচয়ের ভিত্তিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে। তবে মানুষ তাদের জবাব দিবে। এবার ভোটে হারিয়ে বিজেপিকে আটক কেন্দ্রে পাঠাবে। ২১ জুলাই শহীদ দিবসের আগ মুহূর্তে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্নে রাজ্য সরকার যে সরব ও সোচ্চার ভূমিকা নিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলেও মনে করছেন অনেকেই। সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েল সরকার ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে ইরানের বিচার বিভাগের প্রতি নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরানে ইরানের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। খামেনি বলেন, ইরানে হামলার অপরাধে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আদালতেই আইনি পদক্ষেপ নিতে হবে। তার মতে, আইনি পদক্ষেপ নেওয়া এখন সবচেয়ে জরুরি। তিনি বলেন, এতে যদি ২০ বছরও সময় লাগে তাতে কিছু যায় আসে না, অপরাধীকে জবাবদিহি করতে হবে। খামেনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ১২ দিনের এই যুদ্ধ কেবল ইরানের সামরিক ও কৌশলগত শক্তিই নয়, বরং ইরানি জনগণের সচেতনতা এবং জাতীয় ঐক্যেরও প্রকাশ ঘটায়। খামেনি আরও বলেন, যুদ্ধে জনগণের মহান অর্জন হলো তাদের দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি এবং জাতীয় আত্মবিশ্বাস। কারণ আমেরিকা এবং তার আজ্ঞাবহ ইহুদিবাদী শাসন ব্যবস্থার মতো শক্তির মুখোমুখি হওয়ার মনোভাব এবং প্রস্তুতি থাকা অত্যন্ত মূল্যবান। ইরানের এই সর্বোচ্চ নেতার মতে, এখন তার দেশ এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তারা আর যুক্তরাষ্ট্রকে ভয় পায় না, বরং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয় জাগিয়ে তোলে। তার মতে, এই চেতনা এবং জাতীয় ইচ্ছাশক্তি ইরানকে গর্বিত করে এবং তাদের মহান আকাঙ্ক্ষা অর্জনে নেতৃত্ব দেয়। এর আগে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না তেহরান। বুধবার বার্তা সংস্থা মেহের নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে ইউরোপীয় দেশগুলোর হুমকির জবাবে বোরুজের্দি বলেছেন, ইরান পশ্চিমা পদক্ষেপের সমুচিত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বুধবার ইসরায়েলের এই আবেদন খারিজ করে দেয়া হয়। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক রায়ে জানানো হয়, বিচারকরা ফিলিস্তিনি ভূখণ্ডে নৃশংস অপরাধের বিষয়ে আইসিসির বৃহত্তর তদন্ত স্থগিত করার জন্য ইসরায়েলের অনুরোধও প্রত্যাখ্যান করেছেন। গাজায় যুদ্ধের বিষয়ে আইসিসির বিচার বিভাগের এখতিয়ারের বিরুদ্ধে আপিল করে ইসরায়েল। এটা আপিল বিচারাধীন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার বৈধতা বজায় থাকবে। এই এখতিয়ার সম্পর্কিত রায়ের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি আইসিসি। ২০২৩ সালের ২১ নভেম্বর গাজা সংঘাতের সময় মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গালান্ত এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি। ফেব্রুয়ারিতে হামাস নেতা আল মাসরির মৃত্যুর তথ্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হওয়ায় তার বিরুদ্ধে পরোয়ানা বাতিল করা হয়। যুদ্ধাপরাধের তদন্ত বাতিল করার জন্য আইসিসির উপর তীব্র চাপ রয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। হেগ ভিত্তিক এই আদালতের এখতিয়ার ইসরায়েল অস্বীকার করে এবং গাজায় যুদ্ধাপরাধের অভিযোগকে মিথ্যা দাবি করে আসছে। ইসরায়েল বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে তারা গাজায় সামরিক অভিযান চালাচ্ছে। এর আগে গত জুনে আইসিসি ৪ বিচারকের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানার জবাবে আইসিসির ইতিহাসে এই প্রথম এমন পদক্ষেপ নেয় ওয়াশিংটন। ওই ৪ বিচারকের মধ্যে ২ জন ছিলেন ইসরায়েলের আবেদন খারিজের সংশ্লিষ্ট বিচারক প্যানেলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে সরে দাঁড়িয়েছে আল্ট্রা অর্থোডক্স শাস পার্টি। বুধবার জোট সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির নেতারা। হরেদি ইহুদিদের বাধ্যতামূলক সামরিক চাকরি থেকে অব্যাহতি নিয়ে উত্তপ্ত বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত নেয় দলটি। পার্লামেন্ট নেসেটে ১১টি আসন রয়েছে শাস পার্টির। অন্যদিকে সামান্য কয়েকটি আসনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার। ফলে তারা জোট ত্যাগ করলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা ভেঙে পড়বে। তবে দলটি জানিয়েছে, যদিও তারা সরকার থেকে মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে নিচ্ছে, তবু এখনই ক্ষমতাসীন জোট থেকে সম্পূর্ণরূপে সরে আসছে না।
ইসরায়েলের ইদিয়ত আহারোনত পত্রিকার খবর অনুযায়ী নেতানিয়াহুর দপ্তরের চাপের কারণে দলটি পুরোপুরি সরে যাওয়া স্থগিত করেছে। শাস পার্টি বর্তমানে ধর্মীয় সেবা, কল্যাণ, শ্রম এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর নিয়ন্ত্রণ করে। এই পদত্যাগের মাধ্যমে তারা বোঝাতে চাইছে হরেদি সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় সরকারের ভূমিকা গ্রহণযোগ্য নয়। এর আগে গত মঙ্গলবারই আগুদাত ইসরায়েল ও দেগেল হাতোরা দল একই ইস্যুতে সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। ফলে নেতানিয়াহুর ডানপন্থী জোটের সংসদীয় আসন সংখ্যা 61-তে নেমে আসে, যা সরকার গঠনের জন্য সর্বনিম্ন প্রয়োজনীয় সংখ্যা। এই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে 25 জুন ইসরায়েলি সুপ্রিম কোর্টের এক রায়ের পর। রায়ে বলা হয়, হরেদিদের সামরিক চাকরি থেকে অব্যাহতির বিধান বাতিল করতে হবে এবং যেসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সেনাবাহিনীতে শিক্ষার্থী পাঠাতে অস্বীকৃতি জানায় তাদের রাষ্ট্রীয় অনুদান বন্ধ করতে হবে। হরেদি সম্প্রদায়ের দাবি, তোরাহ অধ্যয়নই তাদের জন্য জাতীয় সেবার সমতুল্য। সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি তাদের ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এ কারণে বছরের পর বছর অনেকেই ইয়েশিভায় পড়াশোনার ছুতোয় সামরিক চাকরি এড়িয়ে গেছেন, যা এখন আর সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শাস পার্টির পদত্যাগ নেতানিয়াহু সরকারের ভেতরের সংকটকে আরও প্রকট করে তুলেছে। যদিও দলটি এখনও সরকার ফেলে দেওয়ার মতো অবস্থানে যায়নি, তবে পরিস্থিতি যে কোনো সময় নাটকীয় মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।